আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকেই শুনছেন, আমরা পাঠ করছিলাম ফিওদর দস্তয়েভস্কির নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড। ইতিমধ্যে আমরা 6টা পর্ব শেষ করেছি। খুব সম্ভবত এটি হতে যাচ্ছে আমাদের এই বইটির জন্য ইতি ঘটানোর জন্য একটি সমাপ্ত পর্ব। যাই হোক, আমরা পাঠ শুরু করি। অধ্যায় 19। অবশ্য বেশ কিছুটা সময় লাগলো এই সত্যটি মেনে নিতে। টানা ঘুম দেবার পর সকালে উঠে টের পাই শরীরটা বেশ ঝরঝরে লাগছে। শরীরের ও মনের সকল গ্লানি আর অবসাদ কেটে গেছে। গতরাতে লিজার সঙ্গে যেসব আবেগাপ্লুত আচরণ করেছি সে কথা ভেবে খুব অবাক লাগলো। মাথা খারাপ হয়ে গিয়েছিল নাকি? সব কথাই একটু একটু করে স্মরণ করতে চেষ্টা করি। ঠিকানাটা দিয়ে আসে একটুও ভালো হয়নি। দূর, যদি সত্যি চলে আসে মেয়েটা, তার চেয়ে বড় কথা জেবারকভ আর সিমুনভের চোখে ছোট হওয়া চলবে না। যে কোনো মূল্যে ইজ্জত বাঁচাতে হবে। এইসব চিন্তাভাবনার ভিড়ে একসময় লিজার কথা ভুলে গেলাম। প্রথম কাজ সিমুনভের টাকা ফেরত দেয়া, যা থাকে কপালে। ধুম করে গিয়ে ধরলাম আন্তন আন্তনিজকে। 15 রুবল ধার চাইলাম। আন্তন আন্তনিজের মেজাজ বুর্জি ভালোই ছিল। এক কথায় দিয়ে দিল টাকাটা। খুশিতে বাকবাকুম হয়ে তাকে হোটেল ডি প্যারিসের ঘটনা জানালাম, জেবারকভের পরিচয় দিলাম। অন্য আপত্তিকর বিষয়গুলো এড়িয়ে বললাম 8 ডজন বোতল সাবার করে দিয়েছি। সব ভালোই ভালোই চুকলো। বাসায় ফিরে চিঠি লিখলাম সিমুনভকে। কিভাবে যে অত ভদ্র সুন্দর ভাষায় চিঠিটা লিখেছিলাম ভেবে এখনও বিস্মিত হই। সেদিন যা কিছু ঘটেছে সব কিছুর জন্য নিজেকেই দায়ী করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেবার জন্য অনুরোধ জানালাম। লিখলাম, ওরা হোটেলে পৌঁছানোর আগেই পুরো 1 গ্লাস মদ গিলেছিলাম, তাতেই ওই বিপত্তি ঘটেছিল। আরও লিখলাম, মদ খাওয়াতে আমি বিশেষজ্ঞ না, ফলে বেসামাল হয়ে গিয়েছিলাম। সিমুনভ যেন আমার পক্ষ থেকে সবার কাছে মাফ চেয়ে নেয়। পুরো চিঠিটা আগাগোড়া পড়লাম লেখা শেষ হলে। নিজেই নিজের তারিফ করলাম। মনটা খুশিতে ভরে উঠল। সব দোষ মদের না? আসল ব্যাপারটা তো আমিই জানি। ওদের জন্য অপেক্ষা করতে করতে 5টা থেকে 6টার মধ্যে কিছুই খাইনি। সিমুনভকে মিথ্যা বলেছি, নির্লজ্জ মিথ্যা। যাক, তাতে লজ্জার কিছু নেই। ঝামেলা থেকে তো বাঁচলাম। চিঠির ভিতরে 6 রুবল ভরে মুখ বন্ধ করে দিলাম। তারপর অ্যাপোলনের হাতে দিলাম চিঠিটা সিমুনভের কাছে পৌঁছে দেবার জন্য। চিঠির ভিতর টাকা আছে শুনে অ্যাপোলনের মুখে একটা সমীহ ভাব ফুটে উঠল। চিঠি নিয়ে যেতে তার আপত্তি নেই, শুধু চিঠি হলে অবশ্য তার আত্মসম্মানে আঘাত করত। সন্ধ্যার দিকে হাঁটতে বেরিয়ে পড়লাম। গতকালের সেই মাথা ধরা মেজমেজে ভাবটা তখনও আছে, কিন্তু যতই অন্ধকার গলিয়ে এলো টের পেলাম আমার চিন্তাভাবনা পাল্টে যাচ্ছে। সব গোলমাল হয়ে যাচ্ছে। বিশ্রী অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খেতে লাগলাম। কি একটা সমস্যা মনের ভিতরে আঁকড়ে ধরিয়াছি, কিছুতেই কাটাতে পারছি না। ক্রমেই বিষণ্ণতা ঘিরে ধরছে আমাকে। লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ালাম মিয়েস মিয়েস মিয়ে শত চানুস্কি স্ট্রিট, সাদুভি স্ট্রিট ধরে ইউসুফভ গার্ডেনেও গেলাম। সন্ধ্যার দিকটা এইসব জায়গা ভরে ওঠে অফিস ফেরত মানুষের ভিড়ে। তাদের মুখে ক্লান্তি আর চিন্তার ছাপ। আমি চেয়ে চেয়ে দেখলাম, কিন্তু আজ সব কিছুতেই বিরক্তি লাগছে। বুঝতে পারছি না কি হয়েছে আমার। এত চিন্তা কিসের মানুষের? কি একটা গোলমাল বুকের ভেতর গজিয়ে উঠেছে। তাড়া করে ফিরছে, শান্তি দিচ্ছে না মোটেও। মেজাজ খারাপ করে বাসায় ফিরে এলাম। কেবলই মনে হচ্ছে একটা জঘন্য অপরাধ করে ফেলেছি। বিবেকের দংশনে ক্ষতবিক্ষত হচ্ছি। লিজা আসবে এই ভাবনাটা ক্রমেই উদ্বেগ সৃষ্টি করেছে আমার মধ্যে। অন্য সব দুর্ভাবনা কেটে গেছে। বিশেষ করে সিমুনভকে চিঠিটা লেখার পর থেকে যে অনাবিল স্বস্তি পেতে শুরু করেছিলাম, সেটা ছাপিয়ে উঠতে শুরু করেছে। চিন্তায় অস্থির অবস্থা। এখন মনে হচ্ছে আমার একমাত্র সমস্যা লিজা। সত্যি সত্যি যদি মেয়েটা চলে আসে কি হবে? আবার মনে হচ্ছে আসুক না, ক্ষতি কী? কাল সে আমাকে নায়কের রূপে দেখেছে, আজ না হয় দেখবে অতি সাধারণ নিম্নবিত্ত সমস্যা জর্জরিত খলনায়কের রূপে। না হয় নাই দেখলো, তাতে হয়েছেটা কি? না, ব্যাপারটা সাংঘাতিক। দামি হোটেলে ডিনার খেতে যাই, অথচ আমার ঘরে দিনহীন আসবাবপত্র, বসার ভালো জায়গা নেই, ড্রেসিং গাউনটা ছিন্ন ভিন্ন। এটা কোনো কথা হলো? তার চেয়ে দুশ্চিন্তার কথা, অ্যাপোলনের সঙ্গে তার দেখা হয়ে যাবে। জানোয়ারটা তো নিশ্চয়ই ওকে বেশ অপমান করবে। এইসব ঢাকার জন্য কত যে মিথ্যা বলতে হবে, উফ! অসহ্য যন্ত্রণা। মাথা গরম হয়ে উঠল ধীরে ধীরে। মিথ্যা? কিসের মিথ্যা? কি এমন স্বপ্ন দেখিয়েছি মেয়েটাকে? কাল ওকে যা বলেছি তার মধ্যে নিজের বড় মানুষের কি ছিল? মনের কথাই তো বলেছি। নিজের বিশ্বাসের কথাই তো ওর মনে ঢুকাতে চেয়েছি। এই তো। মেয়েটা কেঁদেছে, কাঁদতেই পারে, তাতে আমার কি? মনের কথাই তো বলেছি। এই তো। তাতে আমার মিথ্যাচারের কি হয়েছে? তবু সহজ হতে পারি না। সন্ধ্যা গড়িয়ে রাত নামে।
আচ্ছা, লিজা তো নাও আসতে পারে আমার ঘরে, কেবল মনের ভিতর তার আসা যাওয়া চলছে। পরের দিন সকালে মনে হলো আসল সমস্যা আমার স্নায়ুবিক দুর্বলতা। সব ছোটোখাটো সমস্যাকে আমি বড় করে ধরি, খামোখা দুর্ভাবনার ভারে নুয়ে পড়ি। শেষ পর্যন্ত সব বুদ্ধি বিবেচনা ছাপিয়ে আবার একটা আশঙ্কা জয়ী হয়, লিজা আসবে। আমি মনে মনে উল্লসিত হই, লিজা আসবেই, ও ঠিকই খুঁজে বার করবে আমাকে। পোড়া মনটায় যত ঝামেলা বাঁধিয়েছে। কে বলেছিল অমন দুর্বল হয়ে পড়তে? মূর্খের মতো আবেগের মুহূর্তে কি সর্বনাশটাই যে বাঁধিয়েছি। এখন এর হাত থেকে আমার পরিত্রাণ নেই কিছুতেই না। প্রবল অনিশ্চয়তা আর গোলকধাঁধায় হাবুডুবু খেতে লাগলাম। একবার এমনও মনে হলো যাই মেয়েটাকে বলে আসি, যা বলেছি সব ভুল, ঘোরের মধ্যে বলেছি, সে যেন না আসে। ভাবতে ভাবতে ক্রমে আরও উত্তেজিত হয়ে উঠি। আসুক না, দিব ছুরির মুখে এক থাপ্পড়, অপমান করব, গাড় ধরে বার করে দিব। একদিন গেল, আরও একদিন, এরপর আরও একদিন, তারপর আরও একদিন, সে এলো না। ঠান্ডা হলো মনটা, অন্য ধরনের কথা ভাবতে লাগলাম। রাত 9টা বাজতেই মনের জানালা ধরে উকি দেয় সে। কখনো স্বপ্নে, কখনো জেগে থেকেই তাকে দেখি। সে আমার কাছে এসেছে, তাকে আমি দর্শন শেখাচ্ছি, পড়াচ্ছি, মানুষ করে তুলছি, আমার মতো মানুষ। এইভাবে একসময় টের পাই সে আমাকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। আমি না বোঝার ভান করি, কেন ভান করি জানি না। এক সময় স্থান কাল পাত্র ভুলে সে আমার হাতে ধরা দেয় সমুদ্রোচ্ছ্বাসের মতো। গাঢ়স্বরে জানায় আমি তার উদ্ধারকর্তা, আমিই তাকে বাঁচিয়েছি। পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। আমি মুগ্ধ হই, বলি লিজা জানো না, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। যখন পেলাম তখন এলো সংশয়, কিভাবে প্রকাশ করি নিজের মনের কথা। তোমার মন কুসুমের মতো কোমল, কোনোভাবে যদি ব্যথা দেই, কষ্ট দিই তোমাকে, কিভাবে নিজেকে ক্ষমা করব বলো? কিন্তু এখন তো জেনেছি তুমি আমার। আমি আমি তোমাকে গড়ে তুলেছি আপন মনের মাধুরী দিয়ে। তুমি সতী, তুমি আমার প্রিয়। আমরা বিদেশে ঘুরতে গেলাম, এভাবে চলল। শেষের দিকে দেখি অশ্লীল সব কল্পনা এসে যাচ্ছে। তখন নিজেকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হই। তাছাড়া ব্যাপারটা নিশ্চয়ই অত সহজ হবে না। ওরা কি মেয়েটিকে বের করে দিবে, বিশেষ করে সন্ধ্যায়? আমি সবসময় কল্পনায় দেখি সন্ধ্যাবেলা, বিশেষ করে 7টার দিকে সে এসেছে। যদিও মেয়েটি বলেছে সে ওখানে বন্দিনী নয়, তবু চলে আসাটা কি সহজ হবে? আসবেই না, না, না এসে পারে না। অ্যাপোলোন আমার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় তখন। মাঝে মাঝে এই দিশেহারা অবস্থা থেকে সে আমাকে মুক্তি দেয়। খুবই রূঢ় আচরণ করে, আমার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। সে আসলে আমার জীবনের মূর্তিমান অভিশাপ। বছরের পর বছর এই অভিশাপ আমাকে টেনে বেড়াতে হচ্ছে। এত যে ঝগড়া হয়, এত যে গালমন্দ করি, তবু তাকে ছাড়তে পারি না। তার অবশ্য বয়স হয়েছে। শুধু যে আমার বাড়িতে কাজ করে যায় তা নয়, তার অন্য পেশাও আছে। অবসর সময়ে দর্জিগিরি করে টুকটাক উপার্জন করে, একেবারে ফেলনা নয় সে। তবু তাকে দেখতে পারি না। তাকে দেখ তার দিকে দেখ তার দিকে তাকালেই গা জ্বলে যায়। মোটা কাচের চশমা পরে, উল্টো দিকে চুল আঁচড়ায়, এক গাদা তেল মাখে রোজ। সেই তেল তার কপাল বেয়ে চুয়ে চুয়ে পড়ে। এরকম অদ্ভুত চরিত্র আর দেখিনি। আমি তাকে তাড়াতে চাই, তবে সে যায় না। আমার বাসায় সুখ নেই, ছোট বাসা, আধুনিক সুযোগ সুবিধা নেই। এ হচ্ছে আমার নিজস্ব জেলখানা, স্যাঁতসেঁতে অন্ধকার খুপড়ি, গোপন গুহা। এখানে আমি নিজেকে লুকিয়ে রাখি, গুটিয়ে রাখি মানব সমাজ থেকে, তবু অ্যাপোলন যাবে না। এই বাসার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে সে। 7 বছর ধরে চেষ্টা করেও তাকে তাড়াতে পারেনি। বেতন দিতে 2-3 দিন দেরি হলে বড়ই উৎপাত করে সে। আমিও মাঝে মাঝে অহেতুক ঝামেলা করি, কেবল তাকে শাস্তি দেবার জন্য। সব সময় অপেক্ষা করি যতক্ষণ সে নিজ মুখে বেতনের কথা না বলে। তারপর একান্ত অনিচ্ছার সঙ্গে ড্রয়ার থেকে বার করে দিই। তাকে বুঝিয়ে দিতে চাই আমি প্রভু, সে ভৃত্য। প্রভুর কিছু শ্রদ্ধা পাওনা আছে। সে যদি শ্রদ্ধা দেখাতো, বেতন নিয়ে ঝামেলা হতো না। তার চালাকি দেখে আমার পিত্তি জ্বলে যায়। সে জেনে গেছে শেষ পর্যন্ত আমারই হার হবে, তাই সে সযত্নে নিজেকে আমার চোখের আড়াল করে রাখে। কোনো দরকার হলে ভদ্রতা সৌজন্যের ধার ধারে না, অনুমতিও নেয় না আমার কামরায় ঢুকে পড়ে। তার এক বিশ্রী ভঙ্গি আছে দৃষ্টি আকর্ষণের। 2 হাত পিঠে বেঁধে এক পা সামনে বাড়িয়ে দাঁড়ায়, অপলক চোখে আমার দিকে তাকিয়ে থাকে। যদি জিজ্ঞেস করি তার কী চাই, উত্তর দেয় না, চুপচাপ তাকিয়ে থাকে। তারপর ঠোঁট মুচড়িয়ে বিড়বিড় করে কি বলে, কার বাপের সাধ্য বোঝে। তখন আমি বাধ্য হই খুঁটিয়ে জিজ্ঞাসা করতে। যদি না করি, সে বড় বড় দীর্ঘশ্বাস ফেলতে শুরু করে। ভাবখান এই, কবে যে তার ছেলে মানুষ প্রভুর সুবুদ্ধির উদয় হবে। সেদিন সে চিরাচরিত অভ্যাস অনুযায়ী একটা ঝামেলা বাঁধালো। শুয়ে বই পড়ছি, সে তার বিশেষ পরিচিত ভঙ্গিতে এসে দাঁড়ালো। জিজ্ঞেস করলাম কি চাই। উত্তর না দিয়ে এক নিমিষেই সে বেরিয়ে যাবার জন্য ঘুরে দাঁড়ালো। চিৎকার করে উঠলাম, দাঁড়াও, দাঁড়াও বলছি। সে নির্বিকার মুখে দূরে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকালো। কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ কেন?
সাহস বেশি বেড়ে গেছে। আবার ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো সে। দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই আমি চিৎকার করে উঠলাম, দাঁড়াও, এক পাও নড়বে না, কথার উত্তর দাও, কেন এসেছো? যদি কোনো হুকুম করেন এই আর কি। চালাকি পেয়েছো? তাহলে আমি নিজেই বলছি, কি চাও? বেতন চাইতে এসেছো, কিন্তু এত অহংকার যে তা মুখে বলতে চাও না। এগুলো হচ্ছে তোমার বাদরামি। আবার পা বাড়াতে গিয়েছিল, তার আগেই বললাম, এই যে তোমার বেতন, পুরুষ ছাত্র বল, কিন্তু এখন পাবে না। আমার পায়ে পড়বে, মাফ চাইবে, তারপর, বুঝতে পেরেছ? তা তো হয় না। অস্বাভাবিক আত্মবিশ্বাসের সঙ্গে সে বলল, তাই হবে, আমি তোমাকে বললাম তাই করতে হবে। আমার কোনো কথা যেন তার কানে পৌঁছায়নি। এমন ভঙ্গিতে সে বলল, আপনার পায়ে ধরার কি হয়েছে? বেশি ঝামেলা করলে সোজা গিয়ে থানায় খবর দেব। আপনি নির্যাতন করছেন আমাকে। যাও, পুলিশ ডাকো। গর্জে উঠলাম, এক্ষুনি যাও, এই মুহূর্তে যাও, দেখি তোমার কত সাহস আছে। কিন্তু কোনো কথাই যেন তার মাথায় ঢোকেনি। শান্ত স্বাভাবিক পায়ে হেঁটে নিজের কামরায় চলে গেল সে। আমি বিছানা ছেড়ে উঠলাম। তার দরজার কাছে তার দরজার পর্দার সামনে গিয়ে দাঁড়ালাম। রাগে কাঁপছি, তবু নিজেকে সংযত রাখার চেষ্টা করলাম। এবার একটু শান্ত স্বরে বলি, অ্যাপোলন, এক্ষুনি যাও, পুলিশ ডেকে নিয়ে আসো। ততক্ষণে সে আরও নিরীহ শান্ত ভঙ্গিতে চেয়ারে বসে পড়েছে। চশমা এঁটে নিয়েছে চোখে। কাপড় সেলাই করবে। এখুনি, 1 মিনিটও দেরি করা চলবে না। যাও, পুলিশ নিয়ে এসো, নইলে তোমার কপালে দুঃখ আছে, ভাবতেই পারবে না আমি কি করব। আপনার মন আজ খুবই খারাপ। মাথা না তুলেই অ্যাপোলন বলল, নিজের জন্য কেউ আবার পুলিশ ডাকতে পাঠায় নাকি? অ্যাপোলনের কাঁধ আঁকড়ে প্রবল ঝাঁকুনি দিলাম, যাবে কি যাবে না, মেজাজ ঠিক রাখা দায় হচ্ছিল। আর একটু হলে ওকে মেরে বসতাম। ঠিক এই সময় প্যাসেজের দরজা ধীরে ধীরে খুলে গেল। ধীর পায়ে এগিয়ে এলো একটি শরীর। আমাদের কাছাকাছি এসে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকলো। তার দিকে আমি এক পলক তাকিয়ে লজ্জায় সংকোচে এতটুকুন হয়ে গেলাম। ছুটে চলে গেলাম নিজের ঘরে। চুলের ভিতর আঙ্গুলগুলো ঢুকিয়ে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকলাম চুপচাপ। 2 মিনিট পর কাছেই অ্যাপোলনের পায়ের শব্দ শুনতে পেলাম। এক মেয়ে এসেছে আপনার সঙ্গে দেখা করতে। কি বলবো ভেবে পাচ্ছি না। সে তীক্ষ্ণ চোখে আমাকে দেখতে শুরু করলো। তারপর উত্তরের জন্য অপেক্ষা না করে দরজা খুলে দিল। ঘরে ঢুকলো লিজা। অ্যাপোলন তখনও দাঁড়িয়ে আছে, মহা কৌতূহলে তাকিয়ে আছে আমাদের দিকে। যাও, চলে যাও। রাগত স্বরে আমি গর্জে উঠলাম। সেই মুহূর্তে আমার অ্যালার্ম ঘড়ি বেজে উঠল তীব্র তীক্ষ্ণ ঘোঙানিতে। 7টা বাজে। অধ্যায় 20। কিং কর্তব্য বিমূঢ় হয়ে তার সামনে দাঁড়িয়ে রইলাম। একটু আগে ভীষণ বিষণ্ণতার গোড়ে যেমন কল্পনা করেছি, ঠিক তারই দৃশ্যায়ন দেখছি যেন সামনে। মৃদু হেসে শরীর টেনে টুনে নেই পরনের জীর্ণ পোশাক। 2 মিনিট আমাদের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থেকে অ্যাপোলন চলে গেল। কিন্তু তাতে আমার অস্বাচ্ছন্দ্য কাটল না। মেয়েটিও খুবই বিভ্রান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এতটা অবাক হবে ভাবিনি। মেশিনের মতো বসলাম। বসো। চেয়ারটা এগিয়ে দিলাম টেবিলের দিকে। আমি সোফায় বসলাম। বাধ্য মেয়েটির মতো সে সঙ্গে সঙ্গে চেয়ারে বসে প্রত্যাশার দৃষ্টিতে আমার দিকে তাকালো। এই প্রত্যাশা আমার ভালো লাগলো না, রাগ হলো। কিন্তু মনোভাবটা চেপে বসে রইলাম। তাকে দেখে মনে হলো সব কিছুর জন্য সে একটা বড় প্রাপ্তির আশা করছে। আমাকে এই অবস্থায় দেখবে আশা করনি, তাই না? ইতস্তত স্বরে শুরু করলাম। জানি এভাবে কারোর সঙ্গে কথা শুরু করার নিয়ম নেই। মেয়েটির মুখ লাল হয়ে গেল। তাড়াতাড়ি বলে উঠি, না না, বিব্রত হবার কি আছে? দারিদ্র্যের জন্য আমার কোনো সংকোচ নেই, বরং দারিদ্র্য বলে আমার খানিকটা গর্বই আছে। গরিব হতে পারি, কিন্তু সম্মানের তো অভাব নেই। যাকগে, চা খাবে? না। 1 মিনিট বসো। উঠে অ্যাপোলনের কাছে যাই। হঠাৎ কেন যেন বাইরে যাবার তাগিদ বোধ করছিলাম। অ্যাপোলন হাঁপাতে হাঁপাতে বললাম, এই নাও তোমার বেতন। আমার মান সম্মান ডুবিয়ে দিও না দয়া করে। রেস্তোরাঁ থেকে চা আর নাস্তা নিয়ে এসো। এই মহিলা কিন্তু তেন না। যদি না যাও বড্ড বিপদে পড়ব। হয়তো ভেবে ভেবে ক্লান্ত হচ্ছ, কিন্তু এই মহিলা আমার সব। অ্যাপোলন আমার দিকে তাকালো না। কথাগুলো শুনেছে কি না তাও বুঝলাম না। সে আপন মনে যা করছিল করতে থাকলো। আমি বীর নেপোলিয়নের ভঙ্গিতে বুকে আড়াআড়ি হাত রেখে দাঁড়িয়ে রইলাম। আমার বুক ভিজে যাচ্ছে ঘামে। খানিকটা অনিচ্ছা সত্ত্বেও সে টাকাগুলো তুলে নিল, গুনল, তারপর বেরিয়ে গেল। একবার ভাবলাম পোশাকটা পাল্টানো দরকার। পরে আবার মনে হলো, যা হয় হোক, এতেই চলবে। আবার গিয়ে বসলাম লিজার কাছে। অস্বস্তির সঙ্গে সে আমার দিকে তাকালো। বেশ কিছুটা সময় নীরবে কাটলো। ওকে খুন করব আমি। হঠাৎ চেঁচিয়ে উঠলাম, সজোরে ঘুষি মারলাম টেবিলে। টেবিল কেঁপে উঠল খানিকটা, কালি পড়ে গেল। স্তম্ভিত হয়ে সে বলল, কি বলছেন? খুন করব? খুন? পাগলের মতো টেবিল চাপড়ে চেঁচাতে শুরু করলাম আমি। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম পাগলামি হয়ে যাচ্ছে। তুমি জানো না লিজা, ওই লোকটা কি যন্ত্রণায় দিচ্ছে আমাকে। খাবার আনতে পাঠিয়েছি। হঠাৎ কান্নায় ভেঙে পড়লাম। কাঁপুনি আসছে হিস্টিরিয়া গ্রস্তের রুগীদের মতো। কাঁদতে ভীষণ লজ্জা করে, কিন্তু উপায় নেই। কিছুতেই সামলাতে পারছি না নিজেকে। কি হয়েছে আপনার? মেয়েটি মমতা জড়ানো স্বরে বলল। পানি, একটু পানি দাও আমাকে। এই যে ওখানে আছে, ধরা গলায় বললাম।
বুঝতে পারছি পানি ছাড়া এই মুহূর্তে স্থির হতে পারবো না। পানি খাইয়ে অবাক চোখে আমার দিকে তাকিয়ে থাকলো সে। অ্যাপোলন চা নিয়ে এলো। বাসার পরিবেশ, মামুলি চা নাস্তা সব যেন আমার ব্যক্তিত্বকে ভীষণ উপহাস করছে। আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছি যেন। লিজা নীরবে দৃষ্টিতে অ্যাপোলনকে সতর্ক করতে চাইল যেন। আমাদের কারোর দিকে না তাকিয়ে বেরিয়ে গেল অ্যাপোলন। কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞেস করি, আমার উপর করুণা হচ্ছে? লিজা কী ভাবছে জানার জন্য অস্থির হয়ে উঠেছি। লিজা স্তম্ভিত হয়ে আমার দিকে তাকালো। কি বলবে ভেবে পাচ্ছে না। চা খাও, রাগান্বিত স্বরে বললাম। হঠাৎ ভীষণ রাগ হচ্ছে ওর উপর। আসলে নিজের উপরেই যে রাগ জন্মাচ্ছে সেটা গিয়ে পড়ছে ওর উপর। এত রাগ হচ্ছে যে যে কোনো সময় ওকে খুন করে ফেলতে পারি। এইসব অশান্তির একমাত্র কারণ তো ওই মেয়েটি। 5 মিনিট সবাই চুপ করে রইলাম। চা টেবিলের উপর পড়ে থাকলো, কেউ স্পর্শ করলাম না। মেয়েটির বুকের তলায় অনেক কথা ভরা রইল, বলতে পারছে না। আমার অস্বাভাবিক নীরবতা নিরাশ করছে তাকে। নিজের নির্বুদ্ধিতার জন্য আমার ভীষণ অনুশোচনা হচ্ছে, কিন্তু এই অবস্থা কাটিয়ে উঠতে হলে কি করা দরকার আমি জানি না। আমি ওখান থেকে চলে আসতে চাই। অনেক কষ্টে প্রায় নিঃশব্দে বলল লিজা। বোকা মেয়েটা জানে না, সব কথা সবসময় বলতে নেই। ওই রাগের মুহূর্তে কথাটা শুনে মেজাজ নতুন করে খারাপ হয়ে গেল। আমি চুপ করে থাকলাম। ওকে সাহায্য করার প্রয়োজন বোধ করছি না। আমি নিশ্চয়ই নির্বোধ, কিন্তু পৃথিবীর সবাই আমার সঙ্গে নির্বোধ আচরণ করবে নাকি? আরও 5 মিনিট নিঃশব্দে কাটল। মেয়েটি হঠাৎ বলল, আপনাকে বোধহয় দেরি করিয়ে দিচ্ছি, বলে উঠে পড়ল সে। প্রায় রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করলাম, তাহলে এসেছো কেন, বলবে না? ভীষণ উত্তেজিত হয়ে উঠলাম উত্তর না পেয়ে। কেন এসেছো বলো। তাহলে আমি বলবো। ওই যে এক দুর্বল মুহূর্তে তোমাকে কিছু আবেগের কথা বলে ফেলেছি, তুমি এখন সেই আবেগে মাখনের মতো নরম হয়ে গেছো, তাই ছুটে এসেছো। যদি আমাকে আরও খানিকটা গলাতে পারো তাই। কিন্তু আসল কথাটা কি জানো? তখন মনে মনে আমি খুব হাসছিলাম, এখনও হাসছি। কাঁদছো কেন, কি হয়েছে? সত্যি কথাই বলছি, আমার খুব হাসি পাচ্ছে। ওই দিন সন্ধ্যাবেলা আমাকে খুব অপমান করা হয়েছিল। যারা অপমান করেছিল তাদের একজনকে ধরার জন্য তোমার ওখানে গিয়েছিলাম, কিন্তু তাকে পাইনি। তার বদলে তোমাকে পেয়েছিলাম। সেই প্রতিহিংসার শিকার হয়েছিলে তুমি। আমি লাঞ্ছিত হয়েছি, তাই অন্যকে লাঞ্ছিত করতে চেয়েছি। প্রমাণ করতে চেয়েছি আমার কিছু ক্ষমতা আছে। অথচ তুমি ভেবেছো আমি তোমাকে উদ্ধার করার অভিযানে তোমার ঘরে গেছি, তাই ভেবেছো? কি বলো? তাই তো ভেবেছিলে। ধারণা করেছিলাম মেয়েটি এসব কঠিন কথায় তালগোল পাকিয়ে ফেলবে, সবটা বুঝতে পারবে না। কিন্তু ধারণাটা যে ভুল ছিল। ওর মুখের দিকে তাকিয়েই টের পেলাম রুমালের মতো সাদা হয়ে গেছে সেই মুখ। কি যেন বলতে চাইল, কিন্তু অতি কষ্টে শুধু ঠোঁট জোড়া কাঁপানো ছাড়া আর কিছু পারল না। চেয়ারে বসে পড়ল, ভীষণ ভয় পেয়েছে সে। চেয়ার থেকে লাফিয়ে নেমে ঘরময় পায়চারি করলাম দ্রুত বেগে। উদ্ধার? উদ্ধার করবো তোমাকে? আমাকেই কে উদ্ধার করবে ঠিক নেই। কেন এসেছো তুমি? আমি কি করতে পারি, কেনই বা করব? আমি তো শুধু ক্ষমতা দেখাতে এসেছি। ক্ষমতা দেখাতে চেয়েছি, ক্ষমতা। ঠিকানাটা তোমাকে দিয়ে এসেছি বলে পরে নিজের হাত কামড়েছি জানো। আমি তো কেবল একটা খেলা খেলেছি, আর কিছুই না। আসলে তোমাদেরকে আমি ঘৃণা করি। আমি কথার জাল বুনে তোমাকে স্বপ্নের ফাঁদে ফেলেছি। তোমরা জাহান্নামে গেলে আমার কি? আমি চেয়েছি একটু শান্তি। শান্তির জন্য এই পৃথিবী বিক্রি করে দিতেও আমার আপত্তি নেই। দুনিয়ার রসাতলে যাক। তাই বলে আমি ভাতে মরবো নাকি? সন্দেহ নেই। আমি ইতর, অসভ্য, নীচ, অহংসর্বস্ব মানুষ। 3 দিন ধরে এই ভয়ে কাটা হয়ে আছি। কখন আবার তুমি এসে পড়ো। তুমি তো জেনেছ আমি তোমার উদ্ধারকর্তা, বীর পুরুষ। আমার এই হাড়ির হাল দেখে কি ভাববে আমি জানি না। কোথায় যাবে আমার সেই নায়ক উচিত ভাবমূর্তি? একটু আগেই তোমাকে বলেছি দারিদ্র্যের জন্য আমার কোনো সংকোচ নেই। এখন নিশ্চয়ই বুঝতে পারছো দারিদ্র্যের জন্য আমার যথেষ্ট সংকোচ আছে। চুরি করতে গিয়ে ধরা পড়লেও এত সংকোচ হতো না। বুঝতেই পারছো, নায়ককে এই পরিবেশে দেখতে এসে তুমি কঠিন অপরাধ করেছো। তোমার এই অপরাধের ক্ষমা হয় না। তুমিও শেষ পর্যন্ত আমাকে অপমান করেছো। আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। এত পৃথিবীতে আমার চেয়ে অপমানিত, লাঞ্ছিত, দুর্ভাগ্যবান আর কে? তুমি আরও অপমান করলে, আরও লাঞ্ছনা যোগ করলে। তোমার জন্য আরও বড় দুর্ভাগ্য বরণ করে নিতে হলো আমাকে। তুমি জাহান্নামে যাও। আমার কি? তুমি আমার কি ক্ষতি করেছো কল্পনাও করতে পারবে না। আর কি চাও? কেন এখনো দাঁড়িয়ে আছো, যাচ্ছ না কেন? এরপর এক আশ্চর্য ব্যাপার ঘটল। আমি জানি এত এত বই পড়ে মাথায় জ্ঞান বুদ্ধি গিজগিজ করছে, তাই অনেক কিছু চট করে বুঝতে পারি। কিন্তু ওই অর্ধশিক্ষিতা দুর্দশাগ্রস্তা বেশ্যাটিও আমার মনের কথা বুঝতে পারবে, কখনো ভাবা যায়? কিন্তু লিজা সবই বুঝলো। মানব জীবনের সবচেয়ে জটিল সমস্যাগুলো কি নারী আগেই বুঝে? কিভাবে বুঝে? কে তাকে বুঝিয়ে দেয় প্রেম ভালোবাসা? লিজা ধীরে ধীরে মাথা নাড়ল। তারপর তার মুখ থেকে অপমান লাঞ্ছনার ছায়া সরে গিয়ে জমে উঠল বেদনা আর সহানুভূতির রং। কথার তোরেই হোক কিংবা অনুভূতির প্রতিক্রিয়াই হোক, আমার চোখ থেকে
যখন দরদর করে অশ্রু নামছে, লিজা তার সব আতঙ্ক, বেদনা, অপমান ভুলে আমার কাছে ঘনিয়ে এলো, হাত বাড়িয়ে স্পর্শ করতে চাইলো। আমি তো তখনও আত্মস্থ হতে পারিনি। চেঁচিয়ে চেঁচিয়ে উঠলাম, এখনো দাঁড়িয়ে আছো, যেতে চাও না? ভেবেছিলাম হাত ছড়িয়ে নিবে, কিন্তু আরও নিবিড়ভাবে কাছে এসে দাঁড়ালো সে। দু হাত তুলে দিল আমার কাঁধে, তারপর অবাধ্য অপ্রতিরুদ্ধ কান্নায় ভেঙে পড়ল। লিজার শক্ত আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে সোফায় বসে পড়লাম। নোংরা ভাঙ্গা সোফা, যেখানে সেখানে ছিঁড়ে আছে, সেখানে লিজাকে বসতে বলা যায় না। সে কান্নার প্রথম আঘাত সামলে আমার কাঁধে হাত রাখলো, বারবার চোখ মুছতে থাকলো। আমি তার দিকে তাকাতে পারছি না। সব শক্তি, সাহস হারিয়ে ফেলেছি। কিসের লজ্জা তাও জানি না। কেবল একটা সত্য আমার বুকের গভীরে গোপনে সাবধানে দানা বাঁধছে। সেটা হলো, এতদিন, মানে 4 দিন আমি ছিলাম নায়ক, কোনো নায়িকা ছিল না। কাহিনীর পুরো দৃশ্যপট বদলে গেছে। এখন অরিজিৎ, ও এখন নায়িকা, নায়ক আর নেই। আরও একটা সত্যের অস্তিত্ব টের পাই। আমি এই নায়িকাকে ঈর্ষা করতে শুরু করেছি। সেই ঈর্ষা প্রতিহিংসা পর্যন্ত গড়ালো। আমি আমার গর্ত থেকে বেরিয়ে আকাশ ছোঁবার চেষ্টা করলাম যেন। ডুবন্ত মানুষ কি খড়কটা আঁকড়ে ধরে বাঁচতে চায় না? বিকল্প প্রভুত্ব, বিকল্প শ্রেষ্ঠত্বের ক্ষীণ আলো আমার মনে জ্বলসে উঠল। আমি প্রবল আবেগে তার হাত আঁকড়ে ধরলাম। প্রথমে আটকে উঠেছিল ও, কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল সে। তারপর সমান উষ্ণতায় জড়িয়ে ধরল আমার শরীর। অধ্যায় 21। অস্থিরভাবে পায়চারি করছিলাম ঘরের এক মাথা থেকে আরেক মাথা। 15-20 মিনিট তো হবেই। মিনিটে মিনিটে পর্দার কাছে যাচ্ছি আর উকি দিয়ে লিজার অবস্থা লক্ষ্য করছি। বিছানার এক কোণে মাথা রেখে মেঝের উপর বসে আছে সে। কাঁদছে, নিশ্চয়ই কাঁদছে। সে যে চলে যাচ্ছে না, এই ব্যাপারটা খুবই অসহ্যকর মনে হলো। এতক্ষণে তার নিশ্চয়ই কিছু আর বুঝতে বাকি নেই। আমি তো তাকে অপমান করেছি, অবর্ণনীয়, মাত্রাতিরিক্ত, সীমাহীন অপমান। কিন্তু থাক, বাদ দিই, সে কথায় আর কাজ নেই। সে বুঝতে পেরেছে আমি শুধু আমার প্রতিহিংসেই চরিতার্থ করেছি। যে অসীম ঘৃণা থেকে এই পাগলামি শুরু, ব্যক্তিগত ঘৃণার মধ্যেই ইতি ঘটেছে তার। অবশ্য জোর দিয়ে বলতে পারি না সবটুকু সে বুঝতে পেরেছে, কিন্তু এটা পরিষ্কার হয়ে গেছে যে আমি অতি বাজে একজন মানুষ। তাকে ভালোবাসার যোগ্যতা আমার নেই। এটা অবিশ্বাস্য। এই কথাই সবাই বলবে। এটাও বিশ্বাস করার কোনো কারণ নেই যে আমি তার সঙ্গে প্রেম করব কিংবা তার ভালোবাসার প্রতিদান দেব। একটা কথা আমি আজকাল প্রায়ই মনে হয়, আমি ভালোবাসতে শিখিনি। ভালোবাসা বলতে আমি শিখেছি প্রেমিকার উপর নিজের গরম জাহির করা। জীবনে ভালোবাসার সঙ্গে আমার পরিচয় হয়নি। লিজার প্রতি তেমন বিশেষ কোনো ঘৃণা জন্মায়নি আমার মনে। পর্দার ফাঁক দিয়ে ওকে লুকিয়ে দেখতে দেখতে আমার এই কথাই মনে হচ্ছিল। ওকে এইভাবে বসে থাকতে দেখে খুব কষ্ট পাচ্ছিলাম আমি। ভেতরটা কেঁপে কেঁপে উঠছিল। মনে হচ্ছিল ওর চলে যাওয়া উচিত। কেন যে যাচ্ছে না সে? ও কোনো অপমানেরই যোগ্য নয়। আমার দিক থেকে আর কোনো অপমান ওর পাওনা নয়। আমি তো শান্তি চেয়েছি, স্বস্তি চেয়েছি, ফিরে যেতে চেয়েছি আমার অন্ধকারাচ্ছন্ন পাতালের সেই গোপন গর্তের জীবনে। একা থাকতে চেয়েছি। এই নতুন জীবন আর সহ্য হচ্ছিল না। আমার শ্বাস আটকে আসছিল। এভাবে অনেকটা সময় গেল। মেয়েটি নিশ্চুপ বসে রয়েছে, নড়ছে না একটু। বেহুশ হয়ে গেলে নাকি? লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে রইলাম, যেন মনে করিয়ে দিতে চাইলাম এবার তার ওঠা উচিত। হঠাৎ খেলনা পুতুলের মতো লাফিয়ে উঠল সে। ক্ষিপ্র গতিতে তুলে নিল রুমাল, টুপি আর কোট। এবার সে পালাবে আমার সামনে থেকে। 2 মিনিট পরেই সে বেরিয়ে এলো পর্দার উপার থেকে। কান্নায় তার চোখ ভিজে আছে। সেই চোখে তাকালো আমার দিকে। আমি দাঁত বের করে হেসে স্বাভাবিক হতে চেষ্টা করলাম ওর সামনে, কিন্তু তারপরে চোখ নামিয়ে নিলাম। চলি, দরজার দিকে পা বাড়ালো সে। ছুটে গেলাম তার কাছে, তার হাত ধরলাম। হাতের ভিতরে কিছু একটা গুজে দিয়ে হাতের মুঠো বন্ধ করে দিলাম। তারপর তাড়াহুড়ো করে ঘরে ফিরে এলাম। এই সময় ওর কান্না ভেজা চোখের দিকে তাকানোর সাহস আর ক্ষমতা নেই আমার। বিদায়বেলা খুবই কষ্টের। এখানে একটা কথা বলার লোভ সামলাতে হচ্ছে আমাকে। বলতে পারতাম সবই ঘটেছে নিয়তির নিয়মে, ঘুরের মধ্যে। এসব সত্যি কিছু চাইনি, কিন্তু কি হবে মিথ্যা বলে? বলবো যখন সত্যিই বলবো। ওর হাতে টাকা গুজে দিয়েছি আমি, ঘৃণায় না, মন থেকে এই জঘন্য কাজের কোনো সমর্থন পাইনি। যা করেছি সবই মস্তিষ্কের নির্দেশ ছিল। সেই একই নির্দেশে যন্ত্রের মতো আবার দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। মৃদু শব্দে ডাকলাম লিজা। উত্তর পেলাম না। তার পায়ের শব্দ পেলাম। সিঁড়ি বেয়ে দৌড়ে দৌড়ে ও নেমে যাচ্ছে। আরও জোরে চিৎকার করে ডাকলাম লিজা। লিজা নেই, চলে গেছে লিজা। বাড়ির নিচের দরজায় আওয়াজ উঠে ভীষণ শব্দে বন্ধ হয়ে গেছে। ধীর পায়ে ঘরে ফিরে এলাম। ক্লান্তিতে পা চলছে না, অবসাদ বোধ করছি। টেবিলের পাশে দাঁড়িয়ে রইলাম। যে চেয়ারে বসে লিজা লক্ষ্যহীন দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, সেই চেয়ারটি স্পর্শ করলাম। হঠাৎ চমকে উঠলাম অনেক।
টেবিলের উপর পড়ে আছে একটা দুমড়ানো 5 রুবলের নোট। এই সেই নোট যেটা তার হাতে গুজে দিয়েছিলাম। আমি কখনোই ভাবতে পারিনি টাকাটা যে সে এভাবে প্রত্যাখ্যান করতে পারে। আমাকে নির্বাক করে দিল ওর এই কর্ম। মুহূর্তের মধ্যে আমার কী যেন হয়ে গেল। ক্ষিপ্র গতিতে কাপড় পাল্টে নিয়ে এক ছুটে বেরিয়ে এলাম রাস্তায়। উন্মত্ত দিগ্ভ্রান্তের মতো দরজার বাইরে বের হয়ে এলাম। ওকে খুঁজে বেড়াতে লাগলাম, রাস্তার পর রাস্তা, গলির পর গলি। একবার এই রাস্তার তো পর মুহূর্তে ঠিক বিপরীতমুখী রাস্তায় দৌড়ে যাচ্ছি। কতটুকু সময়ের মধ্যে আর কতটুকু পথ পাড়ি দিবে সে? বড়জোর 200 কদম। বাইরে সব শান্ত, বরফ পড়েই যাচ্ছে, থামছেই না। ঢেকে যাচ্ছে ফুটপাত, রাস্তা, ঘরবাড়ি। বালিশ ছিঁড়ে ফেললে যেমন চারদিকে তুলোই ভরে যায়, ঠিক তেমন করে বরফে ঢেকে যাচ্ছে চারপাশ। রাস্তায় কেউ নেই, কিছুই নেই, কোনো শব্দও কানে আসছে না। অসহায় নির্বিকার চোখে বাতিগুলো তাকিয়ে আছে পথের একপাশে। আমি একবার এদিক যাই, একবার ওদিক, কোথাও কেউ নেই। এই প্রবল দুর্যোগের রাতে কোথায় গেল মেয়েটা? আর আমি হতচ্ছাড়াই বা কেন তাকে খুঁজে মরছি? জাহান্নামে যাক সে, কেন খুঁজছি তাকে? তার সামনে গিয়ে মাথা নত করব? ভাতভাঙ্গা আকুল কানায় ভেঙে পড়ব? চুমু খাবো তার পায়ে? ক্ষমা চাইব? তার দয়া ভিক্ষা করব? যদি তা সম্ভব হতো? ভাবতেই আমার বুক ফেটে যেতে লাগলো। এ জীবনে আর কখনো ঠিক এই অনুভূতির সঙ্গে পরিচয় হয়নি। কিন্তু কেন? আমি তো তাকে ঘৃণাই করেছি, অপমানই তো করলাম তাকে। ভবিষ্যতেও কি সে আমার কাছ থেকে অন্য কিছু আশা করতে পারে? আমি তো অনেক আগেই নিজেকে চিনেছি। আমার কোনো বাদ ভাঙতেই তো আর বাকি নেই। এখন কেন তাকে খুঁজে বেড়াচ্ছি উন্মাদের মতো? নতুন কোনো নির্যাতনের জন্য? অবিরাম তুষারপাতের মধ্যে এক হাঁটু বরফের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, এলোমেলো অন্ধকারের ঘোলাটে চোখে তাকিয়ে আছি। ভাবতে থাকি, এটাই কি ভালো না? ঘরে ফিরে এসে মনের জ্বালা মেটানোর উপায় খুঁজে বের করতে চেষ্টা করি। অদ্ভুত সব স্বপ্নের কাছে নিজেকে আত্মসমর্পণ করি। এই তো ভালো হয়েছে, বাকি জীবনটা আমার অপমানের জ্বালা বুকে নিয়েই কাটিয়ে দিক মেয়েটা। এই যন্ত্রণাই তার প্রাপ্তি, এরই নাম চেতনার মধ্যে দিয়ে বেঁচে থাকা। ওর জীবন হয়তো আরও বিচিত্র, আরও অভিশপ্ত, আরও যন্ত্রণাময় হয়ে উঠবে। তবু ওর হৃদয়ে আমার দেয়া আঘাতের অবিরাম ভার কি একটুও বাঁচতে সাহায্য করবে না? অবশ্যই করবে। আর তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমাকে নাড়া দিচ্ছে তা হলো, কোনটা ভালো, সস্তা সুখ না মহিমান্বিত বেদনা? কোনটা আসলে আমাদের সত্যিকারের চাওয়া পাওয়া? এত বছর পরেও লিজার সঙ্গে আমার সেই স্মৃতি অভিশপ্ত আত্মার মতো এখনও আমাকে জ্বালা দিয়ে যাচ্ছে। আরও অগণিত জঘন্য স্মৃতি আছে আমার, কিন্তু গর্তের জীবনের ডায়েরিটা এখানেই শেষ করা ভালো। কি বলেন আপনারা? আসলেই প্রথম দিকেই শেষ করতে পারলে বেশি ভালো হতো। ভুলই হয়েছে, অনেক লিখে ফেলেছি। তবু মাথায় বিশাল এক লজ্জা নিয়ে এই লেখা আমি শেষ করেছি। কারণ এর যত না উচ্চমার্গীয় সাহিত্য, তার চেয়ে অনেক বেশি আত্মশুদ্ধির। উপন্যাসের একজন নায়ক চাই, কিন্তু একজন খলনায়কোচিত চরিত্রের মানুষই এই কাহিনীর উপজীব্য। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই কাহিনী পাঠকের মনে অনাকাঙ্ক্ষিত তিক্ততা এনে দিতে পারে, বিব্রত করবে পাঠকদেরকে। কারণ আমরা সবাই কম বেশি অসম্পূর্ণ। আমরা তো আসলে সবাই কোনো না কোনোভাবে জীবন থেকে বিচ্ছিন্ন। পঙ্গুত্ব আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে। অনেক কষ্টে, প্রায় অসাধ্য সাধনের মতো সত্যিকার জীবনের সঙ্গে আমাদের দেখা হয়। আর কি হয়, ব্যক্তিগতভাবে আমরা প্রায় সবাই একটা বিষয়ে শেষ পর্যন্ত একমত হই, যে এসব কেবল উপন্যাসেই মানায়। আমরা এগুলো নিয়ে ঠাট্টা করতে ভালোবাসি। আমরা তো আমাদের নিজেদেরকে চিনি না, নিজেদেরকে হারিয়ে খুঁজে মরছি। আমার অনেক প্রশ্নেরই উত্তর মিলে না। সহিষ্ণুতা আর নিষ্ঠার সঙ্গে যে উত্তরগুলো দেওয়া সম্ভব, আরও অনেক বিড়ম্বনা সহ্য করতে হতো। আসুন পরীক্ষা করেই দেখুন না। আরও একটু স্বাধীনতা দিন, নিয়ন্ত্রণ আরও সীমিত করুন। দেখবেন অবশ্যই আমরা আবার রাগ নিয়ন্ত্রণের মধ্যে যেতে চাইব, আবার নিয়ন্ত্রণের মধ্যে যেতে চাইব। আমার কথায় আপনাদের রাগ হচ্ছে, কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা এই যে সব জীবন একরকম নয়। আমি জীবনে কোনো না কোনো ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের জন্য এত বড় বড় ঝুঁকি নিয়েছি, এত বিশাল ত্যাগ করেছি, যার অর্ধেকটাও নিতে আপনি হয়তো রাজি হবেন না। বেশিরভাগ মানুষ কি করে? কাপুরুষতাকেই বিশাল জ্ঞান মনে করে, আত্মপ্রতারণার মধ্যেই আনন্দ খুঁজে নেয়। আমি এই আনন্দ বিশ্বাস করি না, তাই আমার জীবন ওদের সবার চেয়ে বড়। তার থেকেও চিন্তার কথা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ শেষ পর্যন্ত জানতেই পায় না জীবনের আসল মানে কি, জীবন ঠিক কত বড়, কি তার পরিচয়, আমরা কেন বেঁচে আছি। আমাদের কাছ থেকে বই কেড়ে নিয়ে আমাদের নিঃসঙ্গ করে দিন, তখন আমরা জানবো কোথায় হারিয়ে যাচ্ছি, বুঝতে পারবো কোন অতলে তলিয়ে যাচ্ছি। আমরা তখনও বিভ্রান্তির শিকার হব, জানবো না শেষ পর্যন্ত পথের শেষ কোথায়, জানতেই পারবো না কোথায় থামতে হবে আমাদের। বুঝবো না জীবনে ভালোবাসার কি আছে, আর কাকেই ঘৃণা করতে হবে, কাকে শ্রদ্ধা করতে হবে, কাকেই বা অবজ্ঞা করতে হবে। এ জ্ঞানই হবে না আমাদের কোনো দিন। আমরা সত্যিকারের রক্ত মাংসের মানুষ জন্ম নিয়ে নির্যাতিত হই, জ্বালাতন করতে থাকে। শেষে ভাবি, কি দরকার অত ঝামেলার মধ্যে চলার? এই ঝামেলা থেকে বের হয়ে যাওয়াই উত্তম। সবচেয়ে ভালো হচ্ছে সাধারণ মানুষ হওয়া।
একজন উত্তম অস্বাভাবিক সাধারণ মানুষ, এটাই আমার সিদ্ধান্ত। কিন্তু আমাদের জন্মই তো মৃতাবস্থায়, বংশানুক্রমে যা চলে আসছে আমরা এর সাথে খুব সুন্দরভাবে নিজেদের মানিয়ে নিয়েছি, এর মাঝে আমাদের বাস। তবে খুব শীঘ্রই আমরা নিশ্চয়ই কোনো ধারণার মধ্য দিয়ে জন্মানোর নিয়ম শিখে নিব। থাক, বাদ দিই, অনেক হয়েছে। আমি এই গহীন গর্ত থেকে আর একটি বাক্যও লিখতে চাই না। নামহীন বক্তার নোটগুলো এখানেই শেষ নয়, কিন্তু তিনি আর লিখতে পারছিলেন না। কিন্তু আমাদের কাছে এও মনে হয়েছে এখানে থেমে গেলেও চলবে। এই ছিল আমার পাঠ চক্র, নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড, ফিওদর দস্তয়েভস্কির লেখা। আমি অনেক জায়গায় হয়তো একটু খেই হারিয়ে ফেলেছি, বা হয়তো অনেক সময় কথাবার্তার মধ্যে জড়তা চলে এসেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত। আমি আপনাদের কাছে আশা করব আমার এই পাঠটি আপনাদের কেমন লাগলো। যদি আপনারা একটু কমেন্টে মতামত জানান, অনেকেই জানিয়েছে, তাদের আমি আমার নিজের মনের অন্তঃস্থল থেকে তাদের গভীর শ্রদ্ধা জানাই। যাই হোক, এতটুকুই আপনাদের কাছে আশা ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা ও ভালোবাসা।